আমার 8 মাসের গর্ভবতী স্ত্রীকে আমার মা তার বাপের বাড়িতে রেখে আসতে বলতেছে। কিন্তু কেন রেখে আসবো এটা বলতে মা বলল, আরে ওর একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। আর তাছাড়া বাচ্চা হলে বউ একা হাতে সব সামলাতে পারবে নাকি? মানে আমার স্ত্রী আমার সন্তানের মা, সে এই বাড়িতে থাকলে একা সামলাবে কেন? আর তোমরা আছো কিসের জন্য? আমি আছি কিসের জন্য? আমরা এতগুলো মানুষ, তার সেবা করতে পারবো না? তাছাড়া তোমার মেয়ে তো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। আমার রক্ত অন্য বাড়িতে জন্ম নিবে কেন? এই তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। কথাটি বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমার স্ত্রীর বাবার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আমার স্ত্রী মন খারাপ করে রুমে ঢুকলো। নিশ্চয়ই মা রিমিকে ওই কথা বলেছে। আমাকে কি আজকেই বাবার বাড়িতে দিয়ে আসবেন? আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, না, তুমি এই বাড়িতে আমার চোখের সামনে থাকবে। আমার সন্তানের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। আর তোমার বাবার বাড়ি থেকে হাসপাতাল অনেক দূরে, যদি কোনো কিছু হয়ে যায়। রিমি বলল, মা যে বলল আমাকে বাবার বাড়িতে যেতে। আমি রিমির হাত দুটো শক্ত করে ধরে বিছানায় বসালাম। ওর চোখের কোণে অল্প একটু পানি জমে আছে। এই সময় মেয়েদের মন এমনিতেই খুব নরম থাকে, সামান্য কথাতে বুক ফেটে কান্না আসে। তার উপর শারীরিক নানা কষ্ট তো আছেই। 8 মাসের গর্ভবতী সে, সোজা হয়ে দাঁড়াতেও তার কষ্ট হয়। আর এই অবস্থায় তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার কথা শুনলে ভয়টা তো খুব স্বাভাবিক, তাই না? আমি তার চোখের পানিটুকু আলতো করে মুছে দিয়ে বললাম, আম্মা কি বললো না বললো তা নিয়ে তোমাকে ভাবতে হবে না রিমি। তুমি কোথাও যাচ্ছ না, ব্যাস কথাটা মাথার মধ্যে বসিয়ে নিও। রিমি নিচু সরে বলল, কিন্তু মা যদি রাগ করেন? শাশুড়ির কথার উপর কথা বললে উনি তো আরো অশান্তি করবে। আর সত্যি বলতে কাল রাতে আম্মা আমাকে বলেছিল যে ডেলিভারির সময় বাপের বাড়িতে থাকাই নাকি নিয়ম। আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ আমি জানি আমার বাবার বাড়িতে এখন একজন মানুষের বাড়তি খরচ চালানোর মতো অবস্থা নেই। বাবা রিটায়ার করার পর থেকে সংসার চলতে কষ্ট হয়, তার উপর আমার এই অবস্থায় যদি গিয়ে উঠি তাদের উপর অনেক বড় একটা চাপ পড়ে যাবে। রিমির প্রতিটি কথা আমার বুকে গিয়ে বিঁধলো। একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে নতুন একটা পরিবারে আসে, তখন সেই বাড়িটাকে সে আপন করে নিতে চায়, অথচ কঠিন সময়ে আমরাই তাকে পর করে দেওয়ার বাহানা খুঁজি। আমি একটা গভীর শ্বাস নিয়ে বললাম, সংসারের নিয়মের চেয়ে তোমার আর আমাদের সন্তানের ভালো থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার যুক্তি আমি বুঝি, কিন্তু উনি যেটা ভাবছেন সেটা এই পরিস্থিতির জন্য সঠিক না। আমাদের গ্রাম থেকে শহরের সরকারি হাসপাতাল বা ভালো কোনো ক্লিনিক অন্তত 1.5 ঘন্টার রাস্তা। কোনো জরুরি পরিস্থিতি হলে সেখান থেকে গাড়ি পাওয়াটাও কঠিন। আর এখানে থাকলে যে কোনো প্রয়োজনে 10 মিনিটের মধ্যে আমরা হাসপাতালে পৌঁছাতে পারবো। এই ঝুঁকি আমি কোনোভাবেই নিতে পারবো না। রিমি আমার দিকে তাকিয়ে রইল, তার চোখে এখনো একটু দ্বিধা, তবে আমার শক্ত ভাব দেখে কিছুটা সাহস পেল মনে। ঠিক সেই মুহূর্তে আম্মা আবার রুমে ঢুকলেন, হাতে রিমির জন্য 1 গ্লাস দুধ। টেবিলের উপর গ্লাসটা বেশ জোরেই রাখলেন। ওনার মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে আমার উপর উনি বেশ চটে আছেন। আম্মা রিমির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি ভাবছিস বলতো? আমি কি ওর কোনো ক্ষতি চাইছি? আমাদের সমাজে চিরকাল এই নিয়মেই চলে আসছে, প্রথম সন্তান বাপের বাড়িতেই হয়। মেয়েদের মা বোনেরা যেভাবে যত্ন নিতে পারে, শাশুড়ি কি তা পারে? কাল যদি কোনো উল্টাপাল্টা হয়, তখন তো তোর শ্বশুর বাড়ির লোক এসে আমাকে দোষ দিবে যে আমরা নাকি ঠিক মতো দেখভাল করিনি। আমি শান্ত গলায় বললাম, আম্মা, দোষ দেওয়ার প্রশ্ন আসছে কেন? আপনিও তো মা, আপনিও তো সন্তান জন্ম দিয়েছেন। আপনি যদি পাশে থাকেন, রিমির নিজের মায়ের চেয়ে কম কিসে? আর সবচেয়ে বড় কথা, রিমির বাবার বাড়ির অবস্থা আপনি জানেন। এই মুহূর্তে গিয়ে ওখানে উঠলে ও মানসিকভাবে আরো ভেঙে পড়বে। আর আপনি তো আসেনি, আমার বোন আছে, সবাই মিলে কি আমরা একটা গর্ভবতী মেয়েকে একটু দেখে রাখতে পারবো না? আম্মা গজ গজ করে উঠলেন, হ্যাঁ, মুখে বলা খুব সহজ, তোর বোন তো নিজের পড়ালেখার ফোন নিয়েই থাকে, ও আবার কিসের কাজ করবে? আর আমার বয়স হয়েছে, সারাদিন কি আমি পেছনে পেছনে ঘুরবো? বাপের বাড়িতে গেলে নিজের মা যেভাবে শুয়ে বসিয়ে রাখবে, এখানে কি তা সম্ভব? তুই সব বিষয় বেশি বুঝিস, ভবিষ্যতে কোনো সমস্যা হলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবি না। কথাগুলো বলেই আম্মা ঘর থেকে মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে বেরিয়ে গেলেন। রিমি একটা বড় নিঃশ্বাস ফেললো। ও আবার শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, তুমি আম্মার সঙ্গে ভাবে তর্ক করো না। আমার জন্য সংসারে গোলমাল হোক এটা আমি চাই না। মা যা বলছেন, আমি না হয় কয়েকদিনের জন্য যাই। আমি রিমির হাত দুটো চেপে ধরে ও থামিয়ে দিলাম। না রিমি, এটা শুধু একটা যাওয়ার বিষয় না, এটা তোমার সম্মান আর আমার দায়িত্বের বিষয়। তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে আমি মানসিকভাবে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবো না। আর আম্মা রাগ করেছে, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার কোনো কষ্ট হলে সেটা আমি মেনে নিতে পারবো না। রিমি আমার দিকে তাকালো, তার চোখের কোণ দিয়ে আবার এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তবে এবার সেই কান্না ভয় ছিল না, ছিল এক ধরনের স্বস্তি। রাত ঘনিয়ে আসার পর চারপাশটা বেশ শান্ত হয়ে এলো। আমি রিমির পাশে বসে ওকে একটু দাতস্থ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মাথার ভেতরে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আম্মার এই আচরণের পেছনে কি শুধু নিয়ম কানুনের অজুহাত, নাকি অন্য কোনো হিসাব নিকাশ কাজ করছে? সংসারের খরচ বাড়বে বলে কি উনি ভয় পাচ্ছেন, নাকি রিমির পরিবারের আর্থিক অবস্থা খারাপ বলেই ওনাকে এত অবহেলা করা হচ্ছে? আমি জানালা দিয়ে
বাহিরের অন্ধকারে রাতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলাম, পরিস্থিতি যাই হোক না কেন স্ত্রীর এই কঠিন সময়ে আমি ওর পাশ থেকে এক চুলও নড়ব না। কিন্তু আম্মার যে জেদ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, এটা এখন দেখার বিষয়। রাতের খাবারের টেবিলে কেউ কোনো কথা বলল না। আম্মা গজগজ করতে করতে প্লেটে ভাত বেড়ে দিয়ে নিজের ঘরে ঢুকে দপ করে দরজাটা লাগিয়ে দিল। টেবিলের একপাশে রিমি অপরাধীর মতো মুখ বুজে বসে থালায় হাত বুলোচ্ছিল। তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, হাত দুটো অল্প কাঁপছিল। আমি তার পাশে বসে থালাটা একটু এগিয়ে দিয়ে বললাম, একটু খেয়ে নাও রিমি, নিজের জন্য না হলেও পেটের বাচ্চাটার কথা ভেবে দুটো ভাত মুখে দাও। রিমি নিচু হয়ে থাকা মুখটা না তুলেই বলল, আমার একদম ইচ্ছা করছে না। কাল সকাল হলে আম্মা তো রাগ আরো করবেন, আমার জন্য সংসারে প্রতিদিন এসব অশান্তি হবে। তার চেয়ে আমি কয়েকদিনের জন্য বাবার বাড়িতে ঘুরে আসি, ঘরের ঝামেলাটা অন্তত মিটে যাবে। আমি রিমির দিকে তাকিয়ে একটু কড়া সরিয়ে বললাম, তোমাকে তো একবার না বহুবার বুঝিয়েছি, এই ঘর ছেড়ে তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আম্মার রাগ দুদিন পরে এমনিতেই নেমে যাবে, কিন্তু তোমার এই শরীরের অবস্থায় রাস্তার ধাক্কা ধাক্কি যাওয়া সম্ভব না। চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। রাতে রিমি বিছানায় শুয়ে পড়ার পর আমি অনেকক্ষণ জেগে রইলাম। ফ্যানের দিকে তাকিয়ে মাথার ভেতরে নানান চিন্তা ঘুরছিল। একটা মধ্যবিত্ত ঘরে রীতিনীতির নাম দিয়ে আসলে কিভাবে দায়িত্ব এড়ানোর চেষ্টা করা হয় সেটা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আম্মা যে নিয়মটার কথা এত জোর দিয়ে বলছেন, তার পেছনে আসল কারণটা হয়তো অন্য কিছু। রিমির বাবার অবস্থা যদি ভালো হতো, উপহার সামগ্রী নিয়ে গাড়ি ভর্তি করে লোক আসতো, তাহলে কি আম্মা এত সহজে তাকে পাঠিয়ে দিতে চাইতেন? এই চিন্তাটাই মনের ভেতরে খটকা তৈরি করছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নাঘর একদম ঠান্ডা। প্রতিদিন এই সময় চুলা জ্বলে, কিন্তু আজ কোনো শব্দ নেই। আম্মা নিজের ঘরে বসে তসবি গুনছেন, আর বোন তানিয়া বিছানায় শুয়ে কানে হেডফোন গুজে বসে আছে। আমি নিজে রান্নাঘরে ঢুকে চায়ের পাতিল বসিয়ে দিলাম। রিমি সেটা দেখে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। সে ফ্যাকাশে মুখে আমার হাত থেকে কেটলিটা নিয়ে নিতে চাইলো। তুমি এসব করতে গেলে কেন? আম্মা দেখলে আরো চটবেন। ছাড়ো, আমি করছি। আমি তাকে একপাশে সরিয়ে দিয়ে বসিয়ে দিয়ে বললাম, তুমি বসো, আজ তোমাকে কোনো কাজ করতে হবে না। যে কয়দিন শরীর ভালো না থাকবে তুমি চুপচাপ থাকবে। ঠিক সেই সময় আম্মা রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। ওনার মুখের চেহারা শক্ত ভাব। আমাকে চা বানাতে দেখে ওনার ভ্রু কুঁচকে গেল। ঘরের তো আর কোনো সিঁড়ি রইল না। আম্মা বিরক্ত গলায় বললেন, এখন ছেলেও বউর হুকুমে চা বানাতে বসেছে? যে মেয়ে শাশুড়ির সেবা করা দূরে থাক, সকালবেলা উঠে রান্না করে যেতে পারে না, তার এত আদর কিসের? আমি চায়ের চামচটা নাড়াতে নাড়াতে বললাম, আম্মা, ও তো কোনো অপরাধ করেনি। 8 মাসের গর্ভবতী মেয়েটা সোজা হয়ে দাঁড়াতেই কষ্ট পায়, এই অবস্থা ও কাজ করবে কিভাবে? আম্মা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমি ওকে কাজ করতে বলছি নাকি? আমি তো সহজ কথাটাই বলছি। বাপের বাড়ি গেলে নিজের মা যেভাবে পাশে বসে থাকবে, সেবা করবে, এখানে তা হবে না। আর কয়দিন পরে যখন বাচ্চা হবে, দিন রাত প্যানপ্যানানি লেগে থাকবে, তখন এই বয়সে এত ঝামেলা আমি সামলাতে পারবো না। তানিয়ার পড়ার ক্ষতি হবে, সেটাও তো দেখতে হবে। কথাটা শুনে আমার আম্মার আসল ভাবনাটা পরিষ্কার হয়ে গেল। রীতিনীতি বা সমাজের নিয়মটা আসলে আসল কথা নয়, আসল কথা হলো ঘরের ঝামেলা এড়ানো। আমি আম্মার চোখের দিকে তাকিয়ে পরিষ্কার করে বললাম, আম্মা, বাচ্চার খেয়াল রাখার জন্য আমি আছি। আপনার উপর বা তানিয়ার উপর কোনো ভার দেব না। দরকার হলে রান্নার লোক রাখবো, ধোয়া মশার লোক রাখবো, কিন্তু রিমিকে এই অবস্থায় আমি অন্য কোথাও পাঠাবো না। আমার কথা শুনে আম্মা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। ছেলে যে ওনার মুখের উপর এমন ভাবে সিদ্ধান্ত জানিয়ে দিবে, সেটা হয়তো উনি আশাই করেননি। আম্মা চোখ দুটি ছোট করে বললেন, বেশ, নিজের চরকায় নিজেই তেল দে। কাল যদি কোনো বিপদ আপদ হয়, আমার কাছে দরবার করতে আসবি না। এই বলে উনি হন হন করে নিজের ঘরে ঢুকে গেলেন। আম্মা চলে যেতেই রিমি এসে আমার পাশে দাঁড়ালো। তার চোখে সামান্য জল জমলেও আগে সেই ভয়টা আর ছিল না। সে নিচু সরে বলল, তুমি আম্মার সাথে আর কথা বাড়িও না। আমার জন্য ঘরের লোকজনের মুখ কালো হয়ে থাকছে, এটা দেখতে আমার ভালো লাগছে না। আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম, তুমি কোনো অন্যায় করোনি রিমি। তোমার আর বাচ্চার নিরাপত্তা দেখা আমার দায়িত্ব। কেউ কিছু বললে মাথা গামাবে না। বিকেলের দিকে রিমির বাবা ফোন করছিল। ওনার গলা শুনেই বোঝা গেল উনি বেশ দুশ্চিন্তায় আছেন। রিমি কিছু না বললেও হয়তো কোনোভাবে খবর ওনার কানে পৌঁছে গেছে। উনি ইতস্ত করে বললেন, বাবা, রিমির মা বলছিল ওরে কি কয়দিনের জন্য নিয়ে আসবো? আমার মেয়েটা যদি কয়টা দিন চোখের সামনে থাকতো। আমি ওনাকে সম্মান জানিয়ে বললাম, বাবা, আপনি একদম মন খারাপ করবেন না। রিমি এখানে ভালো থাকবে। এখান থেকে হাসপাতাল খুব কাছে, ডাক্তারের কাছে যেতেও সুবিধা। আপনারা শুধু দোয়া করবেন, আর কোনো চিন্তা করবেন না। ও পাশ থেকে ওনার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার শব্দ পেলাম। একজন অভাবী বাবার বুক থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। সন্ধ্যাবেলা আমি শহরের পরিচিত এক ডাক্তারের সঙ্গে কথা বলে রিমির পরবর্তী পরীক্ষার দিন ঠিক করে এলাম। একই সঙ্গে পাশের গলির এক প্রবীণ মহিলাকে ঠিক করলাম, যিনি দুবেলা এসে রান্না বান্না আর ঘরে টুকিটাকি কাজ সামলে দেবে। রাতে ঘরে ফিরে দেখলাম পরিবেশ কিছুটা থমথমে হলেও আগে সে চড়া ভাবটা আর নেই। আম্মা বুঝতে পেরেছে এই বিষয়ে আমার উপর আর জোর খাটানো যাবে না। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রাস্তার লাইটের আলো নিজম গলিটা দেখা যাচ্ছিল। ঘরের ভেতরে সামান্য দূরত্ব তৈরি হয়েছে ঠিকই, কিন্তু নিজের পরিবারকে আগলে রাখার জন্য যে সিদ্ধান্তটা আমি নিয়েছি, তাতে আমার মনে কোনো দ্বিধা নেই। একজন স্বামী আর বাবা হিসেবে এটি আমার সবচেয়ে বড় কর্তব্য।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।